আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় 9 শিশু নিহত। ইরান থেকে হুমকি এলো, ফের হামলা চালাবে ইসরায়েল, প্রতিরক্ষা মন্ত্রী কাটস। গাজায় যুদ্ধবিরতি বিষয়ে আশাবাদী মার্কো রুবিও। 16 দিনে 5 লক্ষাধিক আফগানকে বিতাড়িত করেছে ইরান, খাবার দেওয়া হচ্ছে না বহু আফগানকে। গাজা যুদ্ধ থেকে ফিরে আরেক ইসরায়েলি সেনার আত্মহত্যা। হাল ছাড়ছে না জার্মানি, মার্কিন প্যাট্রিয়ট ইউক্রেনকে দিতে চান মার্চো। বেলুচিস্তানের বাস থামিয়ে 9 যাত্রীকে অপহরণের পর হত্যা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা, 9 শিশু নিহত। ফিলিস্তিনের গাজায় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত 82 জন নিহত হয়েছেন, স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা ও রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর করার ইসরায়েল মার্কিন পরিকল্পনা নিয়ে সমালোচনা চলার মধ্যে গতকাল ভোর থেকে এসব হামলা হয়। এদিকে এই ব্যক্তিদের মধ্যে 15 জন দেইর আল বালা এলাকায় খাবার সংগ্রহে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় নিহত হন। এর মধ্যে 9টি শিশু, আরো 4 জন নারী। এ হামলায় আরো অন্তত 30 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 19টি শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সহায়তা নিতে আসা পরিবারগুলোর সদস্যদের যেভাবে হত্যা করা হয়েছে তা একেবারে অমানবিক। ক্যাথরিন আরো বলেন, গাজায় এখন যা ঘটছে সেটারই নির্মম বাস্তবতা হলো এই ঘটনা। মাসের পর মাস ধরে এখানে যথেষ্ট সাহায্য ঢুকতে দেওয়া হয়নি, আর সংঘর্ষে জড়িয়ে পক্ষগুলো বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিতে মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। ইরান থেকে হুমকি এলে ফের হামলা চালাবে ইসরায়েল, প্রতিরক্ষা মন্ত্রী কাটস। ইরান থেকে আবার কোনো ধরনের হুমকি এলে দেশটির বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, খবর রয়টার্সের। বৃহস্পতিবার 10 জুলাই ইসরায়েলি বিমান বাহিনীর এক প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বক্তব্য পেশ করা হয়। কাটস বলেন, তেহরান, তাবরিজ বা ইস্পাহান, আপনারা যেখান থেকে আমাদের হুমকি দেবেন ইসরায়েলের দীর্ঘ হাত সেখানে পৌঁছে যাবে, লুকানোর কোনো জায়গা থাকবে না। তিনি আরো যোগ করেন, যদি আবার ফিরতে হয় আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব। এর আগেও যদি চলতি বছরের জুন মাসে ইরানে টানা 12 দিন বিমান হামলা চালায় ইসরায়েল, ওই আক্রমণে মধ্যপ্রাচ্য বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তোলে। তেহরানের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইসরায়েলের দাবি ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, ইসরায়েল ইরানের সাম্প্রতিক উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, যদিও ওই সংঘাত 23 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে বন্ধ হয়। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী। বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আমরা আশাবাদী। মনে হচ্ছে সাধারণভাবে শর্তগুলো নিয়ে একমত হওয়া গেছে, এখন কেবল এসব বাস্তবায়ন নিয়ে আলোচনা প্রয়োজন। কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, ইসরায়েল ও হামাস রোববার থেকে পুনরায় আলোচনায় বসেছে, যদিও তারা আলাদা কক্ষে বসে একই ভবনে অবস্থান করছে। মার্কো রুবিওর মতে, আমরা হয়তো সেই অবস্থা থেকে এখন কিছুটা এগিয়েছি, তবে চ্যালেঞ্জ এখনো আছে। তিনি সতর্ক করেন, এর আগেও আলোচনার এই পর্যায়ে প্রক্রিয়াগুলো ভেঙে পড়েছে। তার ভাষায়, মূল চ্যালেঞ্জগুলোর একটি হলো হামাসের নিরস্ত্রীকরণ অনিচ্ছা, যা হলে সংঘাতটি তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যেতে পারে। তবে তিনি এটিও স্বীকার করেন যে ইসরায়েল কিছু নমনীয়তা দেখিয়েছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশের স্বাধীনতা ও ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিষয়ে মতপার্থক্য এখনো রয়ে গেছে। এছাড়াও স্থায়ী শান্তির জন্য বাস্তবিক নিশ্চয়তা তাদের অন্যতম দাবি। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চলছে, যার সর্বশেষ পর্ব বৃহস্পতিবার 5ম দিনে পা দিয়েছে দোহায়। এর আগে 2023 সালের নভেম্বরে 1 সপ্তাহের যুদ্ধবিরতি এবং 2025 সালের জানুয়ারিতে শুরু হওয়া 2 মাসব্যাপী বিরতির শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী শান্তির পথে এগিয়ে নিতে পারেনি। 16 দিনে 5 লক্ষাধিক আফগানকে বিতাড়িত করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর গত 16 দিনে 5 লাখের বেশি আফগানকে বিতাড়িত করেছে ইরান। জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর CNN এর। গত কয়েক মাস ধরে ইরান ঘোষণা দিয়ে আসছে, তারা নথিবিহীন লাখ লাখ আফগানকে ইরান থেকে বিতাড়িত করতে চায়। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, গত 24 জুন থেকে 9 জুলাইয়ের মধ্যে 5,08,426 জন আফগান ইরানে আফগানিস্তান সীমান্ত দিয়ে ইরান ছেড়েছে। CNN
বলেছে গত বুধবারে 33,956 জন আফগান ইরান ছেড়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল 30,635 জন এবং শুক্রবার সর্বোচ্চ 51,000 আফগান ইরান ছেড়েছে। নথিহীন আফগানদের ইরান ছাড়ার সময়সীমা হচ্ছে আগামী রোববার। ইরান ছাড়ার আগে অনেক আফগান তেহরানে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন। গাজা যুদ্ধ থেকে ফিরে আরেক ইসরায়েলি সেনার আত্মহত্যা। গাজা উপত্যকায় যুদ্ধ শেষে দক্ষিণ ইসরায়েলের সডে তেইমান সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনা নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার 10 জুলাই স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যারেজ পত্রিকার তথ্য অনুযায়ী নিহত ওই সেনা গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন। তিনি গাজা থেকে ফিরে ঘাঁটিতে বিশ্রামে ছিলেন এবং সেখানে সামরিক পুলিশের জোরার মুখে পড়েন। মাসখানেক আগে তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয় এবং তার অস্ত্র জব্দ করার নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে হ্যারেজু জানায় তিনি একটি ঘুমন্ত বন্ধুর অস্ত্র ব্যবহার করে নিজেকে গুলি করেন। আত্মহত্যার কারণ হিসেবে তদন্তের বিষয়টি ব্যক্তিগত আচরণের সঙ্গে সম্পর্কিত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে বিস্তারিত কিছু বলা হয়নি। প্রতিবেদনে আরো বলা হয়, গত মাসে গাজায় এক বোমা বিস্ফোরণে নিহত হন ওই সেনার এক ঘনিষ্ঠ বন্ধু। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলেছে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে আত্মহত্যার হার সেনাবাহিনীতে বেড়ে চলেছে। চলতি সপ্তাহের রবিবার এক রিজার্ভ সেনা গাজার যুদ্ধজনিত মানসিক সমস্যার কারণে ইসরায়েলের উত্তরের সাফেদ শহরের কাছে একটি বনাঞ্চলে আত্মহত্যা করেন। মার্কিন প্যাট্রিয়ট ইউক্রেনকে দিতে চান ম্যাটসো। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যাটসো বলেছেন ইউক্রেনের জন্য তিনি মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য প্রস্তুত। খরচ ডয়চে ভেলের। রোমে ইউক্রেন রিকভারি কনফারেন্সের ফ্রেডরিশ ম্যাটসো বৃহস্পতিবার বলেন, আমরা ইউক্রেনকে এই এয়ার ডিফেন্স সিস্টেম দিতে রাজি আছি। জার্মানির চ্যান্সেলর বলেছেন গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে। সেখানে তিনি ট্রাম্পকে আরো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার অনুরোধ করেছেন। ম্যাটসো বলেছেন কিছু এয়ার ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্রের দরকার, তবে তাদের কাছে প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেমও আছে। তারা দেবে কিনা তা এখনো ঠিক হয়নি। বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের 3টি প্যাট্রিয়ট ব্যাটারি দিয়েছিল। জার্মান তাদের কাছ থেকে প্যাট্রিয়ট কিনে ইউক্রেনকে দিতে প্রস্তুত। প্যাট্রিয়ট হলো বিশ্বের সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের, যা যুদ্ধ বিমান, ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল চিহ্নিত করে ধ্বংস করার ক্ষমতা রাখে। জার্মান সেনাবাহিনীর মতে এই সিস্টেম 68 কিলোমিটার এলাকা জুড়ে কাজ করতে পারে। রাডার একসঙ্গে 50টি টার্গেট চিহ্নিত করতে পারে, 5টিকে সঙ্গে সঙ্গে ধ্বংস করতে পারে। মিসাইলগুলো 24 কিলোমিটার উঁচুতে গিয়ে লক্ষ্যে আঘাত করতে পারে। তারা 160 কিলোমিটার দূরে গিয়েও এই কাজ করতে পারে। বেলুচিস্তানে বাস থামিয়ে 9 যাত্রীকে অপহরণের পর হত্যা। পাকিস্তানের বেলুচিস্তানের 9 জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোপ শহরের কাছে। শুক্রবার প্রাদেশিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাসকে সশস্ত্র হামলাকারীরা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় এবং নির্দিষ্টভাবে 9 জনকে আলাদা করে অপহরণ করে। পরে তাদের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গুলি চালায়। নিহতদের মরদেহ বেলুচিস্তানের বারখান জেলার রেকনি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এই নৃশংস হামলাকে সন্ত্রাসী কার্যক্রম বলে অভিহিত করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন।